আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে পিআর পদ্ধতি বললেন মির্জা ফখরুল। নির্বাচন ইস্যুতে কথা বলতে ইসিতে জামায়াতের প্রতিনিধি দল। নির্বাচনে কোনো জোট বা আসন সমঝোতায় যাবে না হেফাজতে ইসলাম, মন্তব্য মামুনুল হকের। জামায়াতকে নিয়ে আমিরের বক্তব্য ব্যক্তিগত। একই দিন আর অভিন্ন প্রশ্নে এবছর এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। বিষয়ে প্রশ্নপত্রে পরিবর্তন আনছে স্বাস্থ্য বিভাগ, বাড়তে পারে সময়। কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে সারা দেশে চলছে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি। কোথাও কোথাও বন্ধ পাঠদান। শিক্ষকের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে এবং কর্মবিরতির জন্য আমরা আজকে সবাই কর্মবিরতিতে বসছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া শেষ না হয় অথবা কেন্দ্রীয়ভাবে নির্দেশ না আসে ততক্ষণ আমাদের এই কর্মবিরতি চলতে থাকে। হামাস ইসরায়েল বন্দি বিনিময় শুরু, ফিলিস্তিনিদের উদযাপনে নিষেধাজ্ঞা। গুলি করে আল জাজিরার আরেক সাংবাদিক হত্যা। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আগামী নির্বাচনে মানুষ আরেকবার রায় দেবে তারা সত্যিকারের অর্থে অসাম্প্রদায়িক বাংলাদেশি, এমন আশাবাদের কথা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন পিআর ইস্যু আগামী সংসদের উপর ছেড়ে দিতে হবে। গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সাথে মতবিনিময় শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। নির্বাচনে সারা দেশের খ্রিস্টান সম্প্রদায়ের সমর্থন চান বিএনপি মহাসচিব। বলেন সংসদের উচ্চকক্ষে খ্রিস্টান সহ সব সম্প্রদায়ের মানুষের প্রতিনিধির অংশগ্রহণ থাকবে। সারা দেশে অনেক রকম রাজনীতি হচ্ছে, কথা হচ্ছে, যে পদ্ধতি সম্পর্কে মানুষ অভ্যস্ত নয় সেই বিষয়ে আগামী সংসদের উপরই ছেড়ে দিতে হবে। পিআর হলে মানুষের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা খর্ব হবে বলেও মত তার। আজকে দুর্ভাগ্যজনকভাবে সেই বাংলাদেশে আমরা যে বাংলাদেশের একটা সাম্প্রদায়িক জাতি হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম, সেখানে বিভিন্ন রকমের আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে এটাকে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার জন্য। আমরা এটা সবসময় আপনার প্রতিবাদ করেছি, প্রতিবাদ জানিয়েছি এবং আমরা খুব আশা করে আছি যে আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে যে বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থেই তারা অসাম্প্রদায়িক এবং তারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করে। নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছে জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। আর এ বিষয়ে খোঁজখবর রাখছেন আমাদের সহকর্মী লাভলি বিথি। নির্বাচন কমিশন ভবনে আছেন তিনি। বিথি, এই আলোচনা এখন কোন পর্যায়ে? বৈঠকের এজেন্ডা সম্পর্কে কিছু জানা গেল কিনা? বৃষ্টি, আলোচনা শেষ হওয়াতে শুরু হয়েছিল, এখনও আলোচনা চলছে। আর এজেন্ডার কথা যদি বলি, যেহেতু ফেব্রুয়ারিকে টার্গেট করি নির্বাচন কমিশন নির্বাচন প্রস্তুতি নিচ্ছে এবং রাজনৈতিক দলগুলো প্রায় সবাই একমত ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একমত হয়েছে। সুতরাং জামায়াতে ইসলামী সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো দিয়েছিল, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো নিয়ে নির্বাচন পুরো কমিশনের সাথে কথা বলবে। এছাড়া পিআর নির্বাচন কোন পদ্ধতিতে হবে, বিদ্যমান পদ্ধতিতে হবে নাকি পিআর পদ্ধতিতে হবে, এটি একটি আলোচনার বিষয় থাকবে। কমিশনের মতামত জানতে চাইবে। আরেকটি বিষয় হচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে গণভোট। সেই গণভোটটি যেহেতু ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে গণভোটের মাধ্যমে, তো সেটা কোন প্রক্রিয়ায় হবে, নির্বাচনের দিন নাকি আগে। যেহেতু জামায়াতে ইসলাম সহ আরও 3-4টি দল হচ্ছে, তাদের দাবি হচ্ছে নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা। সুতরাং গণভোটের বিষয়ে যিনি পুরো কমিশনের সামনে যে এই বিষয়ে কথা বলবে এবং নিশ্চয়ই কমিশনের কাছেও পরামর্শ চাইবে যে আগে করা বা একই দিনে করায় কমিশনে কী কী বাধার সম্মুখীন হবে, কী কী চ্যালেঞ্জের সম্মুখীন হবে এবং কোন কোন বিষয়ের প্রয়োজন হবে, সব কিছু নিশ্চয়ই বিস্তারিত কথা বলবে। এছাড়া লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে, এটিকে কিন্তু গুরুত্ব দিচ্ছে, অর্থাৎ নির্বাচনের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলছে। বৈঠক শেষ হলে আমাদেরকে ব্রিফ করবে, তারপর আমরা বিস্তারিত আরও তুলে ধরতে পারবো। বৃষ্টি, তখন আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। অনেক ধন্যবাদ বিথি।
নির্বাচনে কোনো জোট বা আসন সমঝোতায় যাবে না হেফাজতে ইসলাম, এমনটাই জানালেন সংগঠনের যুগ্ম মহাসচিব মামুনুল হক। সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, জামায়াত ইসলামী সম্পর্কে হেফাজত আমিরের বক্তব্য ব্যক্তিগত। সম্প্রতি বিভিন্ন মাজারে হামলা সম্পর্কে হেফাজতের অবস্থান জানতে চাইলে দলটির নেতারা জানান, এ ধরনের ঘটনা কাম্য নয়। হেফাজত কোনোভাবে এর সমর্থন করে না। লিখিত বক্তব্যে তারা বলেন, বিদেশে আশ্রয় পেতে ধর্ম অবমাননাকে অনেকেই উপায় হিসেবে ব্যবহার করছে। কেউ যাতে এ ধরনের কাজ করে অবৈধ সুযোগ নিতে না পারে, সেজন্য কঠোর আইনের দাবি জানানো হয়। শিক্ষা প্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক নিয়োগের বিধিমালা বাতিলের দাবি জানিয়েছে হেফাজত। আর সেই সাথে রাষ্ট্রীয়ভাবে 5 মে শাপলা গণহত্যা দিবসের দাবি জানানো হয়। এসব দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি সংগঠনটির। ইসলাম বাংলাদেশের মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের ব্যক্তিবর্গই এখানে আছেন। হেফাজতের মঞ্চ এটি কোনো রাজনৈতিক মঞ্চ নয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের মধ্যে অনেকগুলো রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এখানে হেফাজতের বিভিন্ন দায়িত্বে তারা রয়েছেন। কাজেই তারা তাদের যার যার দলীয় পরিচয়ে, রাজনৈতিক দলীয় পরিচয়ে তারা রাজনীতি করেন। তাদের রাজনৈতিক বক্তব্য, তাদের রাজনৈতিক এজেন্ডা, তাদের রাজনৈতিক কর্মসূচি এটা কখনোই হেফাজত করবে না। 16 অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই ফলাফল দেয়া হয়। আর সেই বিষয়টি মাথায় রেখেই ফলাফল প্রস্তুত করা হয়েছে। চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত 26 জুনে। লিখিত পরীক্ষা শেষ হয় 19 আগস্ট। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দেন 12.5 লাখ শিক্ষার্থী। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, চটকদার জিপিএ 5 নয়, যার যতটুকু প্রাপ্য তাই দেওয়া হবে। আর সেই হিসেবে এবার জিপিএ 5 এর সংখ্যা কমতে পারে। এবছর একই দিনে আর অভিন্ন প্রশ্নে হবে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা, যা 12 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরিবর্তন আসছে প্রশ্নপত্রের বিষয়াবলীতে। যুক্ত হচ্ছে মানবিক ও মানসিক দক্ষতার প্রশ্ন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সব সিদ্ধান্ত হয়েছে রোববার। দেশে সরকারি, বেসরকারি ও সশস্ত্র বাহিনী সব মিলিয়ে মেডিকেল কলেজ 111টি, আসন 12,000-এর বেশি। আর ডেন্টাল কলেজের সংখ্যা 25টি, ভর্তির সুযোগ পান প্রায় 2,000 শিক্ষার্থী। এমবিবিএস পরীক্ষার পর আলাদা প্রশ্ন ও আলাদা দিনে হয় ডেন্টাল বা বিডিএস ভর্তি পরীক্ষা। এবার পরীক্ষা হতে যাচ্ছে একসঙ্গে। ডেন্টালে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 600 উপরে সিট খালি প্রাইভেটে। সেই কারণে এটা অভিযোগ আসছে যে যেহেতু ডেন্টাল পরীক্ষাটা খুব দেরি করে হয় এমবিবিএস বা অন্যান্য পরীক্ষার পরে, সেই জন্য শিক্ষার্থীরা অন্য জায়গায় ভর্তি হয়ে যাওয়ার পরে ডেন্টালে আর ভর্তি হতে আগ্রহী হয় না। তো সেটাকে নিরসন করার জন্য আমরা এটা একই সাথে পরীক্ষাটা করে ফেলবো। জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাধারণ জ্ঞান ও ইংরেজি মিলিয়ে মোট 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। প্রশ্নে নতুন করে যুক্ত হচ্ছে মানবিক গুণাবলী, পেশাগত প্রবণতা, উপস্থিত বুদ্ধিমত্তার প্রশ্ন, আর বাড়বে সাধারণ জ্ঞানে। যে সমস্ত শিক্ষার্থীদের মধ্যে এই মানবিক গুণাবলী, বিশ্লেষণী ক্ষমতা, অ্যাটিটিউড, অ্যাপটিটিউড, কতগুলো বিষয় আছে যেটাকে নন কগনিটিভ স্কিল বলা হয়, এগুলো যাদের ভালো আছে সেটা আমরা একটু যাচাই করতে চাই। এই বছর হয়তো এই ধরনের প্রশ্নের সংখ্যা 10% বা 15% হবে। আগামী বছর এটা আরও একটু বাড়বে এবং আমরা পরিকল্পনা যেটা করেছি যে আগামী 3-4 বছর পরে হয়তো মেজরিটি অফ কোয়েশ্চেন্স এই বিষয়গুলো প্রাধান্য পাবে। এমবিবিএস ভর্তি পরীক্ষায় 1 ঘন্টা সময় পান শিক্ষার্থীরা। এবার সময় কিছুটা বাড়তে পারে। স্বাস্থ্য বিভাগ বলছে, মেডিকেল শিক্ষার জন্য যোগ্য শিক্ষার্থী বাছাইয়ে ধারাবাহিকভাবে আরও কিছু পরিবর্তন আনা হবে। রাষ্ট্র চায় তার সেরা সন্তানেরা চিকিৎসক হোক। রাষ্ট্র চায় আমাদের যারা সন্তানেরা আছে, আমাদের ছেলেমেয়েরা আছে, তাদের মধ্যে যারা মানবিক গুণাবলী সম্পন্ন এবং সেই সঙ্গে তারা মেধাবী, সেই সন্তানেরা যেন চিকিৎসক হয়। এদিকে শিক্ষার্থীরা যাতে নিজের পছন্দমতো প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে, সেজন্য অটোমেশন পদ্ধতিতেও কিছুটা পরিবর্তন আনা হবে বলে জানিয়েছে বিএমডিসি। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে
প্রসিকিউশনের দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ শুরুতেই বক্তব্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় 29 জুলাই প্রধানমন্ত্রীর দপ্তরে ডেপুটি মিলিটারি সেক্রেটারি কর্নেল রাজীবের সাথে শেখ হাসিনার একটি ফোন আলাপ উপস্থাপন করা হয়, যেখানে আন্দোলনকারীদের উপর সর্বোচ্চ বল প্রয়োগ ও গুলির নির্দেশনা দিতে শোনা যায়। পরে তুলে ধরেন সদ্যপ্রয়াত বদরুদ্দিন ওমর ও সাংবাদিক মাহমুদুর রহমানের সাক্ষ্যে বদরুদ্দিন ওমর বলেছেন, শেখ হাসিনার সাথে নিবিড় সম্পর্ক ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের। মূল বেতনের 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ সোমবার রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলনরত শিক্ষকরা বলছেন, জন দুর্ভোগ এড়াতে শহীদ মিনারে অবস্থান চালিয়ে যাবেন তারা। জানান যে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়েই শ্রেণীকক্ষে ফিরবেন বলেও জানান শিক্ষকরা। 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি, চিকিৎসা ভাতা বাবদ 1500 টাকা। শিক্ষকদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, দাবি মেনে না নিলে মার্চ টু সচিবালয় কিংবা মার্চ টু যমুনার মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন। রাজধানীতে শিক্ষকদের কর্মসূচিতে পুলিশি বাঁধার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় চলছে শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি। তবে শিক্ষা প্রতিষ্ঠান ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে। অনেক এমপিওভুক্ত স্কুল কলেজে সকাল থেকে শিক্ষকরা উপস্থিত থাকলেও পাঠদান থেকে বিরত রয়েছেন। দাবি দাওয়া পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও তাদের। আবার কোথাও কোথাও যথারীতি ক্লাস চলছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চালু রয়েছে সেখানকার শিক্ষকরা বলছেন, আন্দোলন কর্মসূচির সাথে তাদের সংহতি রয়েছে, কিন্তু শিক্ষার্থীদের ক্ষতির কথা চিন্তা করে পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তারা। শিক্ষকের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে এবং কর্মবিরতির জন্য আমরা আজকে সবাই কর্মবিরতিতে বসছি। গতকালকের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আজকে সকালে আমাদের শিক্ষক স্টাফ আমরা মিলিত হয়েছি। আমরা এই বিষয়ে আমরা নিন্দা জ্ঞাপন করেছি। বার্ষিক পরীক্ষা আসন্ন, তাই ছাত্রদের স্বার্থের কথা বিবেচনা করে আমরা এই মুহূর্তে কোনো কর্মবিরতি বা ধর্মঘট এই জাতীয় কোনো কর্মসূচি যাচ্ছি না। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত জাতীয়করণ করানো হবে। আমরা কেন্দ্রের নির্দেশে আমরা কর্মবিরতিতে থাকব। উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রশ্ন নেই, কোনো উপদেষ্টা অর্থ লুটের সাথে জড়িত নয়। ছাত্র আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের কোনো বিভেদ নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সচিবালয়ে হজ অব্যয়িত উদ্বৃত্ত টাকা নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা তিনি বলেছেন। উপদেষ্টা জানান, যেহেতু এজেন্সি তাদের ব্যবসার স্বার্থে বেশি টাকা পাঠিয়েছিল, সে উদ্ধৃত্ত টাকা সৌদি সরকার ফেরত দিয়েছে। ব্যয় না হওয়া 37,94,00,000 টাকা সাধারণ হজ যাত্রীদের নয়, বরং 831টি এজেন্সিকে ফেরত দেওয়া হবে। গ্রাম লেভেলে একটা লিগেসি বহন করে আসছি। এই দেশ আমার, আমরা দায়িত্ব, আমরা একটা ইলেকটেড গভর্নমেন্টকে দায়িত্বটা বুঝিয়ে দিতে পারি। এটা আমাদের কত বড় সফলতা। একটা নির্বাচিত সরকারকে যদি আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এটা আমাদের জন্য বড় কৃতিত্ব। সেফ এক্সিটের কোনো প্রয়োজনই নেই। আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কোনো টাকা লুট করি নাই, ফলে আমাদের যে লুকিয়ে থাকতে হবে। গাজা ইসরায়েলি জিম্মিদের মুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে। 2 বছর হামাসের হাতে বন্দী থাকার পর জীবিত 20 জিম্মি ছাড়া পাচ্ছে। এর মাঝে ইসরায়েলে পৌঁছে গেছে প্রথম ধাপে মুক্তি পাওয়া 7 জিম্মি। বাকি 13 জনকেও তুলে দেওয়া হয়েছে রেড ক্রসের হাতে। অন্যদিকে ইসরায়েলের হাতে বন্দী প্রায় 2000 ফিলিস্তিনি মুক্তির প্রক্রিয়াও আজ শুরু হবে। ইসরায়েলি কারাগারে প্রস্তুতি চলছে। সোমবার মধ্যরাতের দৃশ্য এটি। তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে হাজার হাজার মানুষের ভিড়। কারো চোখে নেই ঘুম, আছে কেবল অপেক্ষা আর উৎকণ্ঠা। কারণ ভোরের আলো ফোটার পর থেকেই শুরু হবে জিম্মি মুক্তির প্রক্রিয়া। 2 বছর হামাসের হাতে বন্দী থাকার পর নিজ ভূমিতে ফিরবেন 20 জীবিত জিম্মি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সোমবার সকালে শুরু হয়েছে জিম্মি মুক্তির প্রক্রিয়া। প্রথম ধাপে 7 ও দ্বিতীয় ধাপে মুক্তি পাচ্ছেন বাকি 13 ইসরায়েলি। রেড ক্রসের গাড়িতে তুলে দেওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হচ্ছে এসব জিম্মিকে। টেলিভিশন স্ক্রিনে জিম্মি মুক্তির খবর দেখেই আবেগে আপ্লুত জিম্মিদের আত্মীয় স্বজন ও বন্ধুরা। হাততালি ও একে অপরকে আলিঙ্গনের মাধ্যমে করেন উদযাপন। দীর্ঘ 2 বছর পর প্রিয়জনকে ফিরে পাবার উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ এই আনন্দ অশ্রু।
জীবিতদের পাশাপাশি হস্তান্তর করা হবে আরও 28 জিম্মির লাশ, যাদের মধ্যে রয়েছেন 3 জন বিদেশি নাগরিক। অন্যদিকে ইসরায়েল থেকে মুক্তি পেতে যাওয়া 1718 বন্দীর তালিকাও প্রকাশ করেছে ফিলিস্তিনি বন্দীদের গণমাধ্যম কার্যালয়। ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন এই ফিলিস্তিনিরা। গাজায় তাদের প্রত্যাবর্তন উদযাপনে ইসরায়েলি বিধিনিষেধ থাকলেও আবেগ উৎকণ্ঠায় রাস্তায় নেমে আসে বহু মানুষ। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। স্তব্ধ হলো গাজার আরও একটি কণ্ঠস্বর। যুদ্ধ কবলিত উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বার্তা বিশ্বের কাছে পৌঁছে দিতেন সালেহ আল জাফরাই। ঘুমন্ত গাজাবাসীর কাছে যুদ্ধবিরতির খবরও তিনিই পৌঁছে দিয়েছিলেন। শত হুমকির পরও এতদিন ইসরায়েলি সেনাদের আগ্রাসন থেকে বেঁচে গেছেন কোনো ক্রমে, কিন্তু রোববার টার্গেট কিলিং এর শিকার হন তিনি। ইসরায়েল সমর্থিত দুকমুশ গোষ্ঠীর গুলি কেড়ে নেয় আল জাফরাইয়ের প্রাণ। গাজায় তেল আবিবের 2 বছরের আগ্রাসনে প্রাণ হারিয়েছে 270 জনের বেশি গণমাধ্যম কর্মী। রাতের অন্ধকারে গাজার পথে পথে ছুটে যুদ্ধবিরতির বার্তা পৌঁছে দিয়েছিলেন তিনি। সালেহ আল জাফরাইয়ের এই ভিডিও আলোড়ন তুলেছিল বিশ্বজুড়ে। কিন্তু সংঘাত বন্ধের উদযাপনে সামিল হতে না হতেই হারাতে হলো প্রাণ। রোববার সকাল থেকেই নিখোঁজ ছিলেন আল জাফরাই। বেলা গড়াতে মিলল মরদেহ। ইসরায়েলি সেনারা অভিযান বন্ধ করলেও রোববার সংঘাতের খবর পাওয়া গেছে গাজা সিটিতে। তারই বলি হতে হয়েছে আল জাফরাইকে। তেল আবিব সমর্থিত সশস্ত্র গোষ্ঠী দুকমুশের হামলায় মৃত্যু হয়েছে সাহসী এই সাংবাদিকের। 1টি নয় 2টি নয়, মৃত্যু নিশ্চিতে ছোড়া হয়েছে 7টি গুলি। কণ্ঠরোধে উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাকে হত্যা করা হয়েছে বলে মনে করা হচ্ছে। গাজায় ইসরায়েলের আগ্রাসনের শুরু থেকেই সোচ্চার ছিলেন 28 বছর বয়সী আল জাফরাই। ইসরায়েলের হুমকি উপেক্ষা করে প্রতিটি সেকেন্ড পাঞ্জা লড়েছেন মৃত্যুর সাথে। তারপরও থেমে থাকেনি তার সংবাদ প্রচার। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বিধ্বস্ত গাজা আর অধিবাসীদের খবর জানিয়েছেন বিশ্ববাসীকে। আল জাজিরার হয়ে সাংবাদিকতার পাশাপাশি সর্বস্ব দিয়ে দাঁড়িয়েছেন নিপীড়িত মানুষের পাশে। শিশুদের সাথে ছিল দুরন্ত সখ্যতা। খেলার ছলে এক শিশুকে প্রেসের ভেস্ট পরিয়ে দিয়ে বলেছিলেন ইসরায়েলি বাহিনী তাকে টার্গেট করলেও মিশন শেষ করার জন্য রেখে যাচ্ছেন উত্তরসূরি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। শুধু সাধারণ মানুষ না, ছাতা নিয়ে বিপাকে পড়তে হয় বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদেরও। সম্প্রতি বাতাসের তৈরি ছাতা নিয়ে নাস্তানাবুদ হতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সাংবাদিকদের সাথে বিবৃতি শেষ করে বিমানে ওঠার সময় দেখা যায় তার হাতের ভাঙা ছাতা। বাতাস বাড়ার সাথে সাথে ছাতা সামলাতে আরও বেগ পেতে হয় মার্কিন প্রেসিডেন্টকে। বাতাসে দুমড়ে মুচড়ে যায় ট্রাম্পের ছাতার এক পাশ, তবে সেটা নিয়ে খুব একটা মাথা ব্যথা দেখা যায় না ট্রাম্পের মধ্যে। রাজনীতি, কূটনীতি, অর্থনীতি সব সামলাতে পারলেও সাধারণ একটি ছাতা সামলাতে পারলেন না ডোনাল্ড ট্রাম্প। এ ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।